বলে এসো নবীন, মাঠের কবি বলে এসো নবীন। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, নদীর মাঝি বলে। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিনে। আজ আমাদের আলোচনার বিষয় কীটনাশকের নিরাপদ ও বিজ্ঞানসম্মত ব্যবহার। আলোচনায় আছি আপনাদের সাথে আমি মীর এমদাদ আলী, এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, উপপরিচালক প্রশাসন, বালাইনাশক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এবং আরও রয়েছেন সুবীর চৌধুরী, ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক, এসিআই ফর্মুলেশন লিমিটেড। আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে। এখন আমরা দেখছি জলবায়ু যে অভিঘাত, তাতে করে নানা ধরনের উপসর্গ কিন্তু চলে আসছে কৃষিতে। বিশেষ করে আমরা দেখছি যে এই বালাইয়ের কিন্তু একটা উপদ্রব বেড়েই চলেছে এই জলবায়ু অভিঘাতের কারণে। সেক্ষেত্রে আমাদের এই কীটনাশক ব্যবহারের প্রবণতাও আমাদের বাড়ছে, কারণ আমাদের ফসল উৎপাদন করতে হবে, আমাদের এই বিপুল জনগোষ্ঠী তাদের খাদ্য পুষ্টি জোগান নিশ্চিত করতে হবে। এই সব কিছুর জন্যে আমাদের এই বালাই যে ব্যবস্থাপনা, সেটাকে জোরদার করতে আমাদের কিন্তু আমদানি নির্ভরতা রয়েছে আমাদের। সেই আমদানি নির্ভরতা আমাদের কমানো যায় কি করে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা যায় কি করে, এবং আমাদের দেশের কৃষকরা যারা এই বালাই ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত রয়েছেন, তাদের যে সেফ ইউজ অফ পেস্টিসাইড, সেই বিষয়গুলিকে সচেতন করা যায় কিভাবে, এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই আপনাদের সাথে। আমি প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই সুবীর চৌধুরী, যে বাংলাদেশে প্রতি বছর কী পরিমাণ কীটনাশক আমদানি করা হয় এবং তার বাজার মূল্য কী হতে পারে যদি জানা থাকে। প্রথমে যদি বলি যে এটা কী পরিমাণ ব্যবহার হয়, আমরা নিঃসন্দেহে বলতে পারি আমরা বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে আমাদের বালাইনাশকের ব্যবহার অনেকটা কমে আসছে। এক্ষেত্রে বড় ভূমিকা হচ্ছে আমাদের রেগুলেশনের একটা বড় ভূমিকা এখানে আছে। আমাদের বাংলাদেশ সরকারের একটা বড় ভূমিকা এখানে আছে, যে কিভাবে কীটনাশক বালাইনাশককে ফসল উৎপাদনে কমানো যায় এবং ফসলকে সুরক্ষা করা যায়। সেই ভূমিকার প্রেক্ষিতে আমরা এবং বিভিন্ন ধরনের আইপিএম অ্যাপ্রোচের মাধ্যমে আমরা বালাইনাশকের ব্যবহারটাকে কমিয়ে আমরা বর্তমানে সম্ভবত 37,000 মেট্রিক টনের মতো আমরা বালাইনাশক ব্যবহার করে থাকি। তার বাজার মূল্য যদি ধরি, তাই প্রায় 5 থেকে 5,500 কোটি টাকার বাজার মূল্য হবে। আচ্ছা, আমরা এটা ধরে নিচ্ছি যে আনুমানিকভাবে এটা। আমরা নূরে আলম সিদ্দিকী সাহেব, আপনার কাছে একটু জানছি যে আমাদের এই যে আমদানি করতে হচ্ছে আমাদের কীটনাশক, এটা তো আমাদের প্রয়োজন, করতেই হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই আমদানি নির্ভরতা কিছুটা কমানোর জন্য আমাদের সরকার কি কি পলিসি নিতে পারে? ইতিমধ্যে বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্ল্যান্ট প্রোটেকশন উইং এ ব্যাপারে যে প্রাথমিক ব্যবস্থা নিয়েছে, যখনই নতুন কোনো পেস্টিসাইড রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়, যখন এই রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়, তখন একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ 5টি প্রোডাক্ট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারে। এখানে বাধ্যতামূলকভাবেই কেউ যদি 5টি করতে চায়, তাহলে অবশ্যই তাকে একটি পেস্টিসাইড থাকতে হবে, বায়োপেস্টিসাইড। আগামী দিনগুলোতে বাংলাদেশের যে কোনো ধরনের বালাই নিয়ন্ত্রণে আমরা বায়োপেস্টিসাইডকে সবচেয়ে বেশি প্রাধান্য দেব, এবং এই বায়োপেস্টিসাইড ফর্মুলেশন হোক, সেটি আমদানি করে রিপ্যাকিং হোক, কিংবা কেউ যদি নিজের ইন্ডাস্ট্রিতে এই দেশের মাটিতে ম্যানুফ্যাকচারিং ইউনিট করে সেটির প্রোডাকশন করতে চায়, ম্যানুফ্যাকচারিং করতে চায়, আমরা তাদেরকে উৎসাহিত করব। অনেক ধন্যবাদ। আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে আমাদের যেই পরিমাণে বালাই আমদানি করছি, সেই জায়গায় আমাদের কি কোনো সুযোগ আছে বা সম্ভাবনা আছে যে আমাদের বাংলাদেশে এই এগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি স্থাপন করার? দুজনের কাছে জিজ্ঞাসা করতেছি। আমি আসলে বলবো যে প্ল্যান্ট প্রোটেকশন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের
আগামী দিনের ভাবনাতে আছে যে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য এই দেশে কোনো উদ্যোক্তা যদি এগিয়ে আসে, তার যদি সঠিক চিন্তা ভাবনা থাকে, নিউ মলিকুল বেসড যদি উন্নত মানের মানে ন্যানো পেস্টিসাইড, এখন কিন্তু সব ধরনের পেস্টিসাইডকে উৎসাহিত করা হচ্ছে যে পরিমাণে কম ব্যবহার হবে, পরিবেশ দূষণ সীমিত পর্যায়ে থাকবে, আবার বালাইও দমন হবে। হ্যাঁ, পরিমাণে ব্যবহার তো কম হবে। আমি শুভেচ্ছুদ্ধ আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের বলা হচ্ছে যে সেফ অ্যান্ড জুডিশিয়াস ইউজ অফ পেস্টিসাইড, এটা বলতে আসলে আমরা কি বুঝি, কৃষক কি বুঝবে এটা দিয়ে? সেভ অ্যান্ড জুডিশিয়াস ইউজের যেটা বলি যে বালাইনাশকের আইনসঙ্গত ব্যবহার বা যেটা পরিমিত ব্যবহার, এটা খুবই দরকার। কারণ কৃষক তো ব্যবহার করে এটা, কারণ ফসলে ব্যবহার করতে গেলে সেই ফসলের ওনার হচ্ছে কৃষক, মালিক হচ্ছে কৃষক। সে কৃষকরা যখন ব্যবহার করে তাকে এগুলো মানতে হয় যে কী ধরনের বালাইনাশক সে ব্যবহার করছে এবং কত মাত্রায় ব্যবহার করবে, কখন ব্যবহার করবে, এগুলো তাকে প্রাথমিকভাবে জানতে হবে। এরপরে সে বালাইনাশকটার ফর্মুলেশনের ধরনের উপরে সে কোন ধরনের প্রিকুয়েশন গ্রহণ করবে সেটা খুবই দরকার। আচ্ছা, এই ক্ষেত্রে যদি সেটা যদি কোনো দানাদার বালাইনাশক হয়, তাকে হাতের মধ্যে গ্লাভ জাতীয় কিছু পরে সেটা ছিটাতে হবে। সেটা তার যদি কোনো স্প্রে জাতীয় কিছু করে, তরল জাতীয় বালাইনাশক, সেক্ষেত্রে তাকে নাকের মধ্যে গামছা বাঁধতে হবে। মানে সচরাচর যে জিনিসগুলো তার হাতের কাছে থাকবে, অ্যাপ্রন হয়তো নাও পায়, ফুল স্লিভ একটা। এখন আমার কথা হলো যে এই যে কৃষকদের যে কথাগুলো আপনি বললেন এগুলি করতে হবে, আমাদের কৃষকরা বেশিরভাগ এগুলি জানে না। তো এইখানে যারা কীটনাশক উৎপাদন করছে বা বালাইনাশক উৎপাদন করছে, যারা ব্যবসা করছে, তাদের কি কোনো দায়বদ্ধতা আছে আমাদের কৃষকদেরকে সচেতন করার জন্য, তাদেরকে এই বিষয়গুলি আরও নিবিড়ভাবে তাদেরকে এই সচেতনতা বৃদ্ধির জন্য কোনো অ্যাক্টিভিটিস করার? অবশ্যই দায়বদ্ধতা থাকবে। কারণ আমরা যারা এই বালাইনাশক নিয়ে বা এই কৃষি উপকরণ নিয়ে ব্যবসা করি, আমাদের প্রথম বা দায়বদ্ধতা হচ্ছে সেই কৃষকদের প্রতি যাদেরকে নিয়ে আমরা এই ব্যবসাটা পরিচালনা করি। তো সুতরাং তাদের স্বাস্থ্য সচেতনতা খুবই দরকার, পরিবেশ সুরক্ষা বিশেষ দরকার, এবং মাটি ও ফসলের সুরক্ষা দরকার। তো এইসব ক্ষেত্রে চিন্তা করে অবশ্যই প্রত্যেকটা আমরা যারা এই ধরনের ব্যবসার সাথে জড়িত, আমাদেরকে এই কাজগুলো করতে হয় এবং করে থাকি। এবং আমাদের সমন্বিতভাবে যেই আমাদের অ্যাসোসিয়েশনটা আছে, আমাদের যে পেস্টিসাইড, যেটা বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই কাজটা হয়ে থাকে। কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, বালাইনাশকের ব্যবহার বিধি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়, এবং প্রত্যেকটা কোম্পানিও তার একটা যে মার্কেটিং টিম আছে, সেলস ফোর্স আছে, তাদের মধ্যে এই জিনিসটা প্রত্যেকে করে থাকে। এক্ষেত্রে আমি একটু যোগ করতে চাচ্ছি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেই 1993 সাল থেকে এফএও এবং ডানিডার সহযোগিতায় যে সমস্ত প্রকল্পগুলো প্রণয়ন হয়েছে, যেমন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বেসড, সেই প্রকল্পগুলোর আওতায় কৃষক মাঠ স্কুল স্থাপন করা হয়েছিল সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলায়। সেই কৃষক মাঠ স্কুলে প্রথমত 14টি সেশনে এবং পরবর্তীতে 20টি সেশনে এই সমন্বিত বালাই ব্যবস্থাপনার যে 5টি উপাদান, যে কৃষিতাত্ত্বিক পরিচর্যা, তারপরে যান্ত্রিক উপায়ে দমন, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, এবং সর্বশেষ হলো রাসায়নিক বালাইনাশকের মাধ্যমে সেই পেস্টগুলোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা সংখ্যায়, এই সব কিছুই কিন্তু কৃষক মাঠ স্কুলের বিভিন্ন যে সেশন, যে এই সেশনগুলোতে সেগুলো বিস্তারিতভাবে কৃষকদের অনুশীলনের মাধ্যমে, আয়েশার মাধ্যমে সেগুলো কিন্তু শেখানো হয়েছে। যে আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত সবজিগুলি আমরা রপ্তানি করি, সেটা ইউরোপিয়ান ইউনিয়নের কাছে গ্রহণযোগ্য হয় না, আমাদের অন্যান্য দেশে হয়তো যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে কীটনাশক যেটা আমরা ব্যবহার করছি বালাই ব্যবস্থাপনার মাধ্যমে, সেখানে তার যে রেসিডুয়াল ইফেক্টটা থেকে যাচ্ছে। তো এইখানে বিদেশে পাঠানোর জন্যে কি ধরনের ব্যবস্থাপনা আমাদের চাষিদের নিতে পারে, বা কি ধরনের মানে কীটনাশক তারা ব্যবহার করবে, এই বিষয়গুলি নিয়ে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা বা সাজেশন আছে কিনা? এক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্ল্যান্ট প্রোটেকশন উইংয়ের প্রতিনিধি হিসেবে আমি যেটি বলবো, যে আমরা চাচ্ছি বিভিন্ন প্রকল্পের আওতায় গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, এই ব্যাপারটি আমাদের রপ্তানিমুখী যে চাষি আছে, যার ইচ্ছে আছে, যার এই ধরনের প্র্যাকটিসগুলো অ্যাডপশন করার মতো সক্ষমতা আছে,
তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি আচ্ছা। যাতে সে যে এগ্রিকালচারাল প্রোডাক্টটা মাঠে উৎপাদন করবে সেটির একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যাতে কেমিক্যাল পেস্টিসাইড যেগুলো যে দেশগুলোতে আমরা এক্সপোর্ট আচ্ছা। করতে চাচ্ছি আচ্ছা। সেই দেশে যে পেস্টিসাইডগুলোর ব্যবহার হলে তারা সেই প্রোডাক্টটি ইম্পোর্ট করবে না, আমরা সেই পেস্টিসাইডগুলোর ব্যবহার বাদ দিয়ে শুধুমাত্র বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে এবং গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেসের মাধ্যমে সেই ফসলগুলো বা সেই পণ্যগুলো উৎপাদন করে সেগুলো আমাদের প্যাকিং হাউসে, আমাদের শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্যাকিং হাউস আছে, সেখানে আমরা যাচাই বাছাই করি যে এটির মধ্যে কোনো পেস্টিসাইডের রেসিডুয়াল ইফেক্ট আছে কিনা। এটা অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো এই কথা শুনে। আমি একটু কি অ্যাড করতে পারি হ্যাঁ কিনা? প্লিজ। এটা আসলে এই ধরনের, আমরা যেহেতু কৃষি নির্ভর দেশ, আমাদের কৃষি উৎপাদন হবে, কৃষি উৎপাদনটাকে যদি আমরা বাইরে রপ্তানি করতে না পারি আমাদের কৃষকরা কাঙ্ক্ষিত মূল্য পাবে না। আপনারা জানেন যে আলুর দাম ডিসেম্বরে ছিল 80 টাকা, এখন হয়ে গেছে 8 টাকা। তো এই ধরনের ভারসাম্য থাকবে না যদি আমরা রপ্তানি করতে না পারি। এখন রপ্তানি করতে গেলে যে কথাটা আপনি তুললেন সেটা হচ্ছে নন টেরিফ ব্যারিয়ার। অনেক ক্ষেত্রে এটা আমাদের জন্য বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যে আমরা কোয়ালিটিটা এনশিওর করতে পারছি না, হয়তো রেসিডিও মিট আপ করতে পারছি না। তো সেক্ষেত্রে অথরিটির তো অনেক ধরনের কাজ সেট আপ করা আছে আমাদের পলিসিতে বা বিভিন্ন ধরনের আছে। প্রাইভেট সেক্টরও এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেসিডিউয়াল টেস্টিং করার জন্য যে ল্যাবরেটরিগুলো থাকা দরকার সেটা করলে পরে কৃষকরা খুব সহজেই, একটা হচ্ছে কী ধরনের বালাইনাশকের রেসিডিও ও দেশে গ্রহণযোগ্য না সেটা একটা ট্রেসেবিলিটি থাকতে হবে। আরেকটা হচ্ছে বালাইনাশকের আদৌ ট্রেসেবিলিটি থাকবে কিনা সেটা শুধু বিদেশে রপ্তানি কেন, আমাদের দেশেও আমরা তো মানুষ, আমরাও তো সেটার ভোক্তা, সুতরাং অ্যাজ এ ভোক্তা হিসেবে আমাকেও তো সুবিধাটা পেতে হবে। আচ্ছা, সুতরাং এখন একটা কথা জিজ্ঞেস করি যে এই ধরনের অ্যাক্রিডিটেড যে ল্যাবরেটরি আমাদের কিন্তু মাছের ক্ষেত্রে কিন্তু আছে, আমাদের এই সবজি ফসলের ক্ষেত্রে এই ধরনের অ্যাক্রিডিটেড ল্যাবরেটরি কি আছে আমাদের দেশে? আমাদের দেশে আছে কয়েকটা, আমাদের দেশে কয়েকটা আছে, কিন্তু রেসিডিউল ল্যাবরেটরিগুলো অত বেশি, দুই একটা আছে, বাংলাদেশ কৃষি গবেষণাতে আছে বা আরও ফুড সেফটি অথরিটিও বোধহয় করতে চাচ্ছে এই ধরনের জিনিসগুলো। তো এটা প্রাইভেট সেক্টর আরও আগায় আসতে হবে এবং সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের প্রতিষ্ঠান এসিএ ফর্মুলেশন লিমিটেড একটা ল্যাবরেটরি করেছে অনলি ফর দ্য এই রেসিডিউ এবং অ্যাগ্রোকেমিক্যালের টেস্টিং, যে বিভিন্ন ধরনের এলিমেন্টসগুলো টেস্ট করার জন্য, রেসিডিউ টেস্ট করার জন্য এই ধরনের যথেষ্ট ক্যাপাসিটি করেই এই ল্যাবরেটরিটা করা হচ্ছে এবং এটা অ্যাক্রিডিটেশন। এখানে সার্টিফিকেশন অথরিটি কারা হবে? বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড। আমাদের বাংলাদেশে এই এগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ তৈরি করার যে সম্ভাবনার কথা বলেছিলাম, সেই ক্ষেত্রে সরকারি বা বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসতে পারে কিনা বা এই ধরনের কোনো সার্ভে করা হয়েছে কিনা, সেটা টেকসই হবে কিনা, করতে পারলে আমাদের কৃষকের জন্য কতটুকু সুবিধা বয়ে আনবে, আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে কিনা, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে কিনা, এই বিষয়গুলি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা যে বালাইনাশকগুলো আমদানি করে থাকি তার 90% হচ্ছে চায়নার থেকে আমদানি করে থাকি, আর বাকিটা বিভিন্ন ইন্ডিয়া সহ বাকি দেশগুলোর থেকে করে থাকি। এখন আমি বালাইনাশকের একটা ফর্মুলেশন ব্যবহার করি আমাদের কৃষকরা, সেই ফর্মুলেশনটা দানাদারগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বালি বা ব্রিক চিপস নির্ভর, যেখানে 90 থেকে 80% থাকে। তো আমি যখন আমদানি করব, আমি বালি সহ বা ইটের গুঁড়া সহ কেন আমদানি করব? সেক্ষেত্রে যদি স্থানীয়ভাবে আমরা এখানে ফর্মুলেশন করতে পারতাম, যে টেকনিক্যালটা বাইরের থেকে আমদানি করে স্থানীয়ভাবে আমি ফর্মুলেশন করলাম, তাহলে আমার অর্থনৈতিকভাবেও আমি এটাকে সাশ্রয়ীভাবে আমি কৃষকের হাতে তুলে দিতে পারবো। 2 নম্বর হচ্ছে আমাদের দেশে স্কিল ম্যান পাওয়ার তৈরি হবে প্রোডাকশান লেভেলে, এবং 3 নম্বর হচ্ছে ফ্যাক্টরিগুলো বা কোম্পানিগুলোর তার ক্যাপাসিটি বিল হবে। যদি আমরা টেকনিক্যাল ইম্পোর্ট করি তো আমাদেরকে এটা একটা এসআরওর মাধ্যমে ডিউটি মওকুফ করা হয়, এর মাধ্যমে কিন্তু উৎসাহিত করা হচ্ছে, স্থানীয়ভাবে উৎপাদনের জন্য উৎসাহিত করা হচ্ছে। হ্যাঁ, তবে এখানে আরও কিছু কাজ করার সুযোগ আছে, যে আমরা উৎপাদনের জন্য শুধু টেকনিক্যালটা আনার জন্য আমরা শুল্ক মওকুফ পেয়ে থাকি, কিন্তু এই টেকনিক্যালটার সাথে কিছু ইমালসিফায়ার ইউজ করতে হয়, কিছু সলভেন্ট ইউজ করতে হয়, সেগুলোর ডিউটিটা আবার ফিনিশ প্রোডাক্টের ডিউটির চেয়ে অনেক বেশি। তো ওইগুলোকে যদি ঢুকানো যায়, যে আমরা যখন রিয়ায়তি সুবিধা পাবো, সেই রিয়ায়তি সুবিধাটা বালাইনাশক টেকনিক্যাল ম্যাটেরিয়াল এবং বালাইনাশকের যে অক্সিলারি ম্যাটেরিয়াল এগুলো যখন একসাথে হবে তখন এই সুবিধাটা আমরা কৃষককে দিতে। আচ্ছা, এখন একটা কথা বলেন যে এই ধরনের শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে আমাদের বেসরকারি যে উদ্যোক্তা রয়েছেন তারা এগিয়ে আসতে কি ভয় পাচ্ছেন বা আসছেন না কেন, বা সরকারিভাবে কি ধরনের নীতি সহায়তা চান তারা? উদ্যোক্তারা যে কোনো জায়গায় যখন একটা ভালো ব্যবসার এনভায়রনমেন্ট দেখবে, সেটা ওরা সাস্টেনেবল ব্যবসার একটা পরিবেশ দেখবে, সে ইনভেস্ট করবেই।
নীতি নির্ধারকদের পর্যায়ে থেকে এখানে একটা আশ্বস্ত করতে হবে যে আমি যে ব্যবসার মধ্যে থাকবো সেই ব্যবসাটা যাতে সাস্টেনেবল হয়, সিকিউর হয়। কারণ ওর ইনভেস্টমেন্টটা যাতে সিকিউর না হলে তো কোনো ব্যবসায়ী আসবে না। এখন ইন্ডাস্ট্রি সিকিউর করার জন্য যেটা হবে যে অনেক ক্ষেত্রে আমি একটা ইন্ডাস্ট্রি করলাম বালাইনাশক সেটা ফর্মুলেশন হতে পারে, সেই উৎপাদন করার পরে আমি অনেক ক্ষেত্রে বালাইনাশক তৈরি করার পরে আমার দেশের ক্যাপাসিটি বিল্ড করে আমি আমার বাইরেও আমার কিছু থেকে যাবে, সেটাকে চাইলে আমি এক্সপোর্টও করতে হতে পারে। তো সেক্ষেত্রে নীতি নির্ধারণী পর্যায়ে যদি এক্সপোর্টের জন্য এই বিষয়টা সংযুক্ত করা হয়, এখন কিন্তু এক্সপোর্টের জন্য না বলা নাই, কিন্তু যদি সংযুক্ত করা হয় এক্সপোর্টের উপরে যে বেনিফিটগুলো অন্যান্য শিল্প প্রতিষ্ঠান পাচ্ছে, আমাদের টেক্সটাইল থেকে আরম্ভ করে শিল্প প্রতিষ্ঠান, সেটা আমরাও পেতে পারতাম। তখন হতো কি যে আমরা সাশ্রয়ী মূল্যে এবং সহজলভ্যভাবে বালাইনাশক দেশে এবং আমাদের সুবিধা মতো দেশগুলোতে আমরা রপ্তানিও করতে পারতাম এবং দেশেও আমরা কৃষকের কাছে সরবরাহ করতে পারতাম। ওকে, অনেক ধন্যবাদ। আমরা আশা করব আমাদের উদ্যোক্তারা এই বিষয়ে আগিয়ে আসবেন এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে থেকে এদেরকে যতটুকু সহযোগিতা করার করবেন। আমি নুর আলম সিদ্দিক সাহেব আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে এই পেস্টিসাইড ব্যবসার সাথে জড়িত যাদেরকে আপনারা লাইসেন্স দেন, এদের আনুমানিক সংখ্যা কেমন হতে পারে, কি আপনার একটু ধারণা দিতে পারেন? এই মুহূর্তে 815টার মতো আছে। যেই কোম্পানিগুলি রেজিস্ট্রেশন পাচ্ছে পরবর্তীতে তারা যে প্রোডাক্টগুলি বাজারে দিচ্ছে তার গুণগত মান পরীক্ষার জন্য আমরা আমাদের কোনো ব্যবস্থাপনা আছে কিনা? আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমাদের প্রত্যেকটা উপজেলা কৃষি অফিসারের কার্যালয় আছে, যেখানে পেস্টিসাইড ইন্সপেক্টর আছেন, উপজেলা এগ্রিকালচার অফিসার আছেন, অ্যাডিশনাল এগ্রিকালচার অফিসার আছেন। তারা 3 জন মাঠ পরিভ্রমণের সময় যে কোনো ইউনিয়নে, যে কোনো বাজারে যে পেস্টিসাইডের রিটেলার বা হোলসেলার, সেখান থেকে পেস্টিসাইডের স্যাম্পল কালেকশন করে সেটি আমাদের প্ল্যান্ট প্রোটেকশন উইংয়ের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে সেই নমুনাটি যখন একটা কোড দিয়ে পাঠান, তখন সেই ল্যাবে সেটি টেস্ট করে যদি সেটি মানসম্মত না হয়, তাৎক্ষণিকভাবে সেই ব্যাচ নম্বরের আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো বাজেয়াপ্ত করা হয়। বেসরকারি উদ্যোক্তা হিসেবে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের অনেক বড় প্রতিষ্ঠান, এ বিষয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা কি আছে? এই ড্রোন এনে কৃষককে প্রশিক্ষণ দিয়ে এই ড্রোন মার্কেটিং করা যায় কিনা এই স্প্রে করার জন্য? আমাদের এই ড্রোন নিয়ে অলরেডি কাজ শুরু করেছি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মাধ্যমে এগুলো এখন পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে যে ড্রোন দিয়ে, কারণ আমাদের একটা অবস্থা সমস্যার মধ্যে আমরা পড়ে যাই, জমিগুলো ছোট ছোট, তো ড্রোনের মুভমেন্টটা কী ধরনের হতে পারে, প্রিসিশন কী ধরনের হতে পারে, স্প্রের ভলিউম কী ধরনের হতে পারে, এই ধরনের বিষয়গুলো এখনও পরীক্ষার পর্যায়ে আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা এটা গবেষণা পর্যায়ে আছে এবং আমরা এটা অবশ্যই মাথায় রেখে আমরা কাজ করছি। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের এই যে সামনে আমের সিজন আসছে, আমরা জানি যে আমাদের আম আমরা রপ্তানি করছি, সেই ক্ষেত্রে আমরা আমের ফুড ব্যাগিংয়ের কথা বলা হচ্ছে। এই ফুড ব্যাগিং করতে গেলে যে ব্যাগটা আমাদের দরকার, সেটার যে মূল্য, সেই মূল্য তো আমরা এটাকে আমদানি নির্ভরতা রয়েছে মানে সেই ক্ষেত্রে, তো সেটার ক্ষেত্রে সরকারিভাবে এই শুল্ক কমানোর কোনো অনুরোধ কি বা সাজেশন আপনাদের থাকবে কিনা কৃষকদের পক্ষ থেকে সরকারের কাছে? বাস্তবে আমরা এই ব্যাগিংটা মানে কাগজের যে ব্যাগিং সেটি আমরা উৎসাহিত করি, কারণ এটার মধ্যে একটা ন্যাচারাল ব্যাপার থাকে। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে স্থানীয়ভাবে এটি উৎপাদন করা যায়। আমি একটু এটাতে অ্যাড করতে পারলে যে সুবিধা হতো, যে প্রত্যেকটা ফ্রুট ব্যাগের উপরে প্রায় 53% আমাকে ট্যাক্স দিয়ে আসতে হচ্ছে, যেটা ডিউটি এবং আরডি এবং ব্যাট ট্যাট সব মিলিয়ে 53%। তো সেই ক্ষেত্রে কৃষকের একটা ব্যাগের পিছনে খরচ পড়ে যায় 5 থেকে 6 টাকা পর্যন্ত খরচ পড়ে যায়, কারণ এটা আমদানি নির্ভর। এবং আমরা এখানে একটা বিষয় হচ্ছে, এই ফ্রুট প্রোটেকশন ব্যাগ যদিও বা আমরা ইউজ করি ফসলের জন্য বা ফসল বলতে আম, কলা, পেয়ারা এইসবের জন্য আমরা ব্যবহার করি, কিন্তু এটাকে আমদানি করতে হয় সেই এইচএস কোডে, যে এইচএস কোডে কাগজ, কোন পেপার, এমনি ধরনের যে এই ধরনের পেপার নামে আমরা আমদানি করতে হয়। সেটা স্থানীয়ভাবে উৎপাদন করতে গেলেও আমাকে যেই কোডে এইচএস কোডে আমদানি করতে হবে সেটা কিন্তু আমদানি। তো এই ক্ষেত্রে একটু যেটা আমরা চাই, এইটা যদি এরকম হয় যে আমাকে একটা, এই যে সামনে বাজেট আসতেছে এপ্রিল মে থেকে আমাদের এখন কাজ শুরু করা উচিত, মার্চ এপ্রিল থেকে, যে বাজেটে যাতে এটাকে আলাদা করে একটা কোড, এইচএস কোড সাবটাইটেল করুক,
কারণ বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 15-20 কোটি 15 থেকে 20 কোটি ব্যাগ ব্যবহার হচ্ছে এবং প্রতি বছর 1.5 কোটি ব্যাগের সংখ্যা বাড়ছে। ব্যাগটা পরানোতে কিন্তু বালাইনাশকের যে আমরা বলি যে বিষমুক্ত আম, কারণ আমটা যখন ডিমের সাইজ হয় তখন ব্যাগটা পরানো হয়, এই ব্যাগটা পরানোর পরে স্প্রে করলেও সে আমের রেসিডিও থাকছে না, এটা পরিবেশ বান্ধব, স্বাস্থ্যের জন্য ভালো। সুতরাং এই ব্যাগটাকে প্রমোট করতে গেলে ডিউটির বেনিফিটটা আমাকে পেতে হবে। এবং পাশাপাশি আরেকটা কথা বলি, এই ক্ষেত্রে যদি এমন হয়, যদি আমাদের রাজস্ব কর্তৃপক্ষ যদি মনে করে যে না, আমার প্ল্যান্ট প্রোটেকশন অথরিটি একটা এনওসি দিবে যে এই কোম্পানির এই ব্যাগটা এই পারপাসে আমদানি করা হয়েছে, ওনারা যদি সেটা গ্রহণ করে, তাইলেও কিন্তু আমরা ডিউটির মওকুফ বা ডিউটি সাশ্রয় ডিউটিতে আমদানি করতে পারি। আপনার এই বিষয়ে কোনো কিছু বলার আছে? এক্ষেত্রে আমি যেটি বলবো যে উনি এখানে আলোচনা করেছেন, আজকে আমরা একত্রে বসেছি, কিন্তু এটি আসলে প্ল্যান্ট প্রোটেকশন উইং এর যিনি ডাইরেক্টর স্যার, ওনার বরাবরে একটি আবেদন দিতে হবে এবং সেই আবেদনে পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে যে এটি পরিবেশ বান্ধব এই ফ্রুট ব্যাগিং এর জন্য ব্যবহার করা হবে। সেক্ষেত্রে আমাদের ডাইরেক্টর স্যার কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই ব্যাপারে একটি সদয় সিদ্ধান্ত বের করে আনার চেষ্টা করব। ওকে, আমরা আশা করছি আপনারা সেইভাবে ওনাদের কাছে দেন, নিশ্চয়ই চেষ্টা করলে হয়তো হয়ে যাবে। এবং একইভাবে এই বিষয়টাকে নিশ্চয়ই আমরা শেষ করবো। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠান আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। মাঠের কবি বলে এসো নবীন, দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, নদীর মাঝি বলে